সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সুবীর পাল, প্রভাষক, উদ্ভিদবিদ্যা, সুনামগঞ্জ সরকারি কলেজ। আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে তা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়ের উদ্ভিদ শারীরতত্ত্ব উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে শ্বসন ও শ্বসন বিক্রিয়ার একটি ধাপ গ্লাইকোলাইসিস সম্পর্কে। শ্বসন উদ্ভিদের বা জীবের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিপাকীয় প্রক্রিয়া। আমরা এই জীবদেহে যত ধরনের বিপাকীয় কার্যাবলী সম্পন্ন হতে দেখি, যার ফলে জীবের গঠন, বৃদ্ধি, চলন, জনন ইত্যাদি ঘটে। আর এই ঘটনাগুলোর জন্য কিন্তু অনেক শক্তির প্রয়োজন। এই শক্তির যে উৎস, বিপাকীয় শক্তির যে উৎস, সেইগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে শর্করাজাতীয় খাদ্যে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখে। এই শর্করা জাতীয় খাদ্য আবার বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ রূপে সঞ্চিত হয়। সালোক সংশ্লেষণের খাদ্য বিভিন্ন প্রক্রিয়ায় জারিত হয়ে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত হচ্ছে, যেগুলো বিভিন্ন কাজে উদ্ভিদ ব্যবহার করে থাকে। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এই খাবারগুলোই জারিত হইতেছে এবং জারিত হয়ে সর্বশেষে যে প্রোডাক্টগুলো উৎপন্ন করতেছে, যেগুলোর মধ্যে আছে এটিপি, NADH2, FADH2, GTP, এবং সর্বশেষ ধাপে এই সবগুলো উপাদানই এটিপির মাধ্যমে রূপান্তরিত হচ্ছে। এই যে শ্বসন প্রক্রিয়ায় এটিপি সর্বশেষে উৎপাদিত হচ্ছে, এইগুলোই জীবদেহে বা উদ্ভিদদেহে আমরা যাই বলি, এক ধরনের জীবজ মুদ্রা হিসেবে কাজ করতেছে, যার মাধ্যমেই সকল ধরনের বিপাকীয় কার্যাবলী সম্পাদিত হচ্ছে। আমরা শ্বসন সম্পর্কে যদি একটু আলোচনা করি, যে শ্বসন হচ্ছে এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। আমরা রসায়নে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন করেছি। এই যে শ্বসনিক উপাদান, অর্থাৎ আমরা শ্বসন বিক্রিয়া, যে জারণ বিজারণ বিক্রিয়ার কথা বলতেছি, এগুলোর মধ্যে যে উপাদানগুলো ব্যবহৃত হইতেছে, সেগুলো বিভিন্ন ধরনের এনজাইমের সহায়তায়, বাতাসের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে পর্যায়ক্রমে রূপান্তরিত হচ্ছে। তার মানে শ্বসন বিক্রিয়াটি যে জারণ বিজারণ বিক্রিয়া, সেটা পর্যায়ক্রমিকভাবে সম্পাদিত হয় এবং সবশেষে সেটা এটিপি তৈরি করে, এবং এই এটিপি জীবের সব ধরনের শারীরবৃত্তীয় কাজের জন্য শক্তি যোগাচ্ছে। তো এই জন্য আমরা বলতে পারি যে শক্তি সঞ্চারণকারী এক ধরনের শক্তিশালী জারণ বিজারণ বিক্রিয়ার বা প্রক্রিয়ার সমষ্টি হচ্ছে শ্বসন। তাহলে এক কথায় যদি আমরা শ্বসনকে সংজ্ঞায়িত করতে যাই, যে অপচিতিমূলক মানে হচ্ছে বিপাকীয় আর কি, জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, আমরা এটা সম্পর্কে পরে আলোচনা করব, যে বিভিন্ন এনজাইম এবং কো এনজাইমের সহায়তায় জীব কোষস্থ, অর্থাৎ জীবের কোষের মধ্যে জটিল জৈব যৌগ হিসেবে আমরা যদি উদ্ভিদ বলি খাদ্যবস্তু, প্রাণীর ক্ষেত্রেও খাদ্যবস্তু, এগুলো জারিত হচ্ছে, এবং যার ফলে, অর্থাৎ ওই যে খাদ্যবস্তুগুলো জীবের কোষের মধ্যে অবস্থান করতেছিল, সেইগুলো স্থিতিশক্তি রূপে অবস্থান করতেছিল, কিন্তু এই জারিত হওয়ার পরে সেটা গতিশক্তিতে পরিণত হচ্ছে, এবং উপজাত মানে হচ্ছে এক্সট্রা যে উপাদান, সেই উপাদান হিসেবে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত হচ্ছে, এবং বাকি যেটুকু থাকতেছে সেগুলো তাপ শক্তি রূপে মুক্ত হচ্ছে। এটিকেই শ্বসন বলা হয়। আমরা শ্বসনের যদি একটি বিক্রিয়া দেখি, মোটামুটি আমরা একটা বিক্রিয়া দেখতে পাই যে C6H12O6, তোমরা সবাই জানো এটা হচ্ছে গ্লুকোজ এক ধরনের খাদ্য উপাদান, তার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তার সাথে পানি এবং কিছু এডিপি, যেগুলো কোষের মধ্যে আগে থেকে অবস্থান করে, তার সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে এনজাইম এবং কো এনজাইমের উপস্থিতিতে, উৎপন্ন করতেছে কার্বন ডাইঅক্সাইড, উৎপন্ন করতেছে পানি, উৎপন্ন করতেছে এটিপি, এবং বাকি অংশ তাপে পরিণত হচ্ছে।
আমরা শ্বসন অঙ্গের কথা যদি চিন্তা করি যে উদ্ভিদ কোষ বা জীবকোষ যেটাই বলি, যে এগুলোর মধ্যে শ্বসন কোথায় হয়? তো শ্বসনটা আসলে সজীব কোষের মধ্যেই সংঘটিত এবং ২৪ ঘন্টায় এটা চলতে থাকে। শ্বসনের প্রাথমিক পর্যায়গুলো যদি আমরা খেয়াল করি যে সেগুলো সাধারণত সাইটোপ্লাজমে হয়ে থাকে এবং দ্বিতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি উৎপাদনকারীর যে পর্যায়টা উদ্ভিদের জন্য সেটা বা প্রাণীর জন্য যেটাই বলি মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেটা সম্পাদিত হয়। সাধারণত আমরা যদি আদি কোষের কথা বলি, আদি কোষের মধ্যে সাইটোপ্লাজমে এবং ব্যাকটেরিয়ার জন্য এটা মেসোজোমের মধ্যে ঘটে। আমরা শ্বসনিক বস্তুর কথা যদি বলি, শ্বসনিক বস্তু হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো আহ, জারিত হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপাদন করতেছে, সেগুলোই শ্বসনিক বস্তু। তা আমরা সাধারণত দেখেছি, আমরা আমরা যখন বিক্রিয়া দেখেছি তখন দেখেছি যে খাদ্য বস্তুই জারিত হচ্ছে। তাহলে শ্বসনের প্রধান বস্তু হিসেবে আমরা বিক্রিয়ার মধ্যে যেটা দেখেছি গ্লুকোজ। তো এই জন্য আমরা গ্লুকোজকে সাধারণত শ্বসনের আরম্ভ বিন্দু বলে থাকি। এছাড়া অন্যান্য খাদ্য উপাদানও আছে। আমরা গ্লুকোজকে যদি শর্করা বলে থাকি, তাছাড়া আরও খাদ্যবস্তু আছে আমিষ, চর্বি, এছাড়া জৈব অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলোও শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। শ্বসনের প্রকারভেদে আসি। শ্বসন উম মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে সংঘটিত হতে পারে। এখন অক্সিজেন প্রয়োজন হচ্ছে কি হচ্ছে না, অর্থাৎ প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসন দুই প্রকার। একটা হচ্ছে সবাত শ্বসন, আরেকটি হচ্ছে অবাত শ্বসন। তো সবাত শ্বসনটা আমরা যদি একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি যে যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কোষস্থ শ্বসনিক বস্তু, আমরা এর আগে আলোচনা করেছি যে কোষের মধ্যে শ্বসনিক বস্তু থাকবে, যেমন গ্লুকোজ থাকতে পারে, আমিষ, চর্বি, এগুলো থাকতে পারে। এগুলো সম্পূর্ণরূপে জারিত হয়ে শ্বসনে কি হয়, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি উৎপাদন হয়। তাহলে সম্পূর্ণরূপে জারিত হইতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণরূপে কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কোষস্থ শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি উৎপন্ন করবে এবং বিপুল পরিমাণ তাপ শক্তি উৎপাদিত হবে, এটাই সবাত শ্বসন। এখন অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয় বলে এই ধরনের শ্বসনকে আমরা সবাত শ্বসন বলতেছি। এখন সকল ধরনের যে বায়ুজীবী জীবকোষ, যেমন হতে পারে সেটা তোমার হচ্ছে আমরা যদি বলি প্রাণী কোষ বলো, উদ্ভিদ কোষ বলো, এমনকি ব্যাকটেরিয়া, অধিকাংশ ছত্রাক, এগুলোর মধ্যেও সবাত শ্বসন সংঘটিত হয়। এখন আমরা যদি গ্লুকোজকে শ্বসনিক বস্তু হিসেবে ধরি, তাহলে যে আহ, আহ, বিক্রিয়া সংঘটিত হবে সেটা পূর্বোক্ত বিক্রিয়া, অর্থাৎ আমরা যে বিক্রিয়াটা দেখেছি সেই বিক্রিয়া। এখন সবাত শ্বসন 4টা ধাপে সংঘটিত হয়, যেগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র বা প্রান্তীয় শোষণ। এই 4টা ধাপের মাধ্যমেই সবাত শোষণ সংঘটিত হয়। তা আমরা একে একে যদি একটু ধারণা নেই, গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লাইকোলাইসিসে কোনো গ্লুকোজ আংশিক জারিত হয়, এখানে কিন্তু সম্পূর্ণটা হয় না, আংশিক জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। পাইরুভিক অ্যাসিডের জারণ পরবর্তী ধাপ, যেটা এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। অন্যান্য জিনিসও সৃষ্টি হবে, সেগুলো আমরা পরে আলোচনা করব। ক্রেবস চক্রে যদি আসি, ক্রেবস চক্রে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, যেটা পাইরুভিক অ্যাসিড জারণের মাধ্যমে উৎপন্ন হয়েছে, সেগুলো বহু জৈব অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, পানি, এটিপি, NADH2, FADH2, এগুলো ম্যাক্সিমাম কোএনজাইম, এইগুলো উৎপন্ন করবে। এবং সর্বশেষ ধাপ যেটা ইলেকট্রন প্রবাহতন্ত্র বা প্রান্তীয় শোষণ বলি এটাকে, ইলেকট্রন স্থানান্তরের সময় নির্গত শক্তির মাধ্যমে এটিপি তৈরিতে সাহায্য করে। অর্থাৎ এর আগের ধাপগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে এটিপি তৈরি হয়নি, অন্যান্য পদার্থ উৎপন্ন হয়েছে, যেমন NADH2, FADH2, এই জিনিসগুলো উৎপন্ন হচ্ছে। কিন্তু ইলেকট্রন প্রবাহতন্ত্রে এসে এই জিনিসগুলোও পরবর্তীতে এটিপিতে রূপান্তরিত হয়ে যাবে। আমরা গ্লাইকোলাইসিসের কথাই আসতেছি। প্রথমে একটু ডিটেইলসে আমরা পড়াশোনা করব গ্লাইকোলাইসিস আসলে কি জিনিস। যে আমরা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, আমরা একটু আগে একটু ধারণা নিয়েছি যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সাইটোপ্লাজমে, এখানে উল্লেখযোগ্য সাইটোপ্লাজম কি,
কারণ আমরা প্রথমেই বলেছি যে শ্বসনের প্রাথমিক পর্যায়গুলো সাইটোপ্লাজমে হবে। তাহলে সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে, আমরা শুধু একটা রাসায়নিক বিক্রিয়া বলবো না, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2 এবং 2 অণু পানি উৎপন্ন করবে, সেটাই গ্লাইকোলাইসিস। আবার বলতেছি যে গ্লাইকোলাইসিস এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া। আমরা শুধু প্রক্রিয়া বললে ভুল হবে, প্রক্রিয়ার সমষ্টি, যেটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংগঠিত হইতেছে এবং যেখানে এক অণু গ্লুকোজ, যদি আমরা এক অণু গ্লুকোজের কথা চিন্তা করি, এই এক অণু গ্লুকোজ বিভিন্ন ধাপে জারিত হবে, জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে, 2 অণু এটিপি উৎপন্ন করবে, 2 অণু NADH2 উৎপন্ন করবে, 2 অণু পানি উৎপন্ন করবে, এটাই গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসকে যদি ভাঙি, এটা আসছে গ্লাইকিস থেকে। গ্লাইকিস মিষ্টি এবং গ্লাইসিস ভাঙন, অর্থাৎ মিষ্টি জাতীয় পদার্থের ভাঙন, কোষের শ্বসনের প্রথম পর্যায়ে। গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছেন, অর্থাৎ যারা প্রথম নামকরণ করছেন, এমবেডেন, মেয়ারহফ এবং পার্নাস 1930 সালে। তাদের নাম অনুযায়ী এদেরকে ইএমপি পাথওয়েও বলা হয়। ইএমপি অর্থাৎ তাদের নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এই পাথওয়ে বলা হয়েছে, বা শ্বসনের সাধারণ গতিপথ। গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম শ্বসনিক বস্তু, আমরা আগেই বলেছি এটা। এই প্রক্রিয়ার জন্য কিন্তু কোনো মুক্ত অক্সিজেনের দরকার নাই। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত দেখেছি যে সবাত শ্বসনের মধ্যে মুক্ত অক্সিজেনের প্রয়োজন। এখন সবাত শ্বসনের একটা অংশ হওয়া সত্ত্বেও গ্লাইকোলাইসিসে মুক্ত অক্সিজেনের প্রয়োজন পড়তেছে না, হয়তো পরবর্তী ধাপগুলোতে প্রয়োজন পড়বে, কিন্তু এই ধাপের মধ্যে মুক্ত অক্সিজেনের প্রয়োজন নাই, যে কারণে আমরা গ্লাইকোলাইসিস ধাপটাকে সবাত শ্বসনের মধ্যেও দেখব, আবার অবাত শ্বসনের মধ্যেও দেখব। গ্লাইকোলাইসিস সবসময়ই একটা জীবিত কোষের সাইটোপ্লাজমে ঘটবে, যে কারণে আমরা এটাকে বলবো কি সাইটোপ্লাজমিক গতিপথ। সাইটোপ্লাজমে ঘটে, এই জন্য সাইটোপ্লাজমিক গতিপথ আমরা বলে থাকি। গ্লাইকোলাইসিসের মধ্যে কি কি উপাদান ব্যবহৃত? গ্লাইকোলাইসিস এটার মধ্যে গ্লুকোজটাই হচ্ছে প্রধান বিক্রিয়ক। এছাড়া আমরা অন্যান্য এনজাইম দেখব, যেমন হেক্সোকাইনেস, ফসফোফ্রুক্টোকাইনেস, অ্যালডোলেস, ডিহাইড্রোজিনেস, কাইনেস, মিউটেস ইনোলেস, এগুলো ব্যবহৃত। এছাড়া আরও অনেক কোএনজাইম, কোফ্যাক্টর ইউজ হয়, যেমন NAD, ম্যাগনেসিয়াম, ADP, ATP, অজৈব ফসফেট। আমরা গ্লুকোজ ছাড়াও এগুলোর মধ্যে ফ্রুক্টোজ, গ্যালাক্টোজকে অংশগ্রহণ করতে দেখি। গ্যালাক্টোজগুলো পরবর্তীতে কতগুলো অন্তর্বর্তী বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে সেটা গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে, এবং গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করার পরে সেটা গ্লাইকোলাইসিসের মধ্যে প্রবেশ করে। এছাড়া আমরা ফ্রুক্টোজকে দেখি, ফ্রুক্টোজ 1,6 ফসফেটে রূপান্তরিত হয়ে এটা গ্লাইকোলাইসিসে অংশগ্রহণ করে। তো গ্লাইকোলাইসিসকে আমরা একটা চক্র আকারে যদি দেখি, চক্র না, এটা একটা ছক। চক্র হইলে একদিকে শুরু হইতো আর ওই দিকে এসে শেষ হইতো, এটা একমুখী, যে কারণে এটাকে আমরা ছক হিসেবে চিন্তা করব। যে আমরা যদি গ্লুকোজকে প্রথম শ্বসনিক বস্তু হিসেবে ধরি, গ্লাইকোলাইসিসের প্রথম শ্বসনিক বস্তু হিসেবে ধরি, তাহলে দেখতে পাবো যে গ্লুকোজটা কয়েকটা ধাপের মাধ্যমে জারিত হয়ে সর্বশেষে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আমরা সবাই জানি যে কিভাবে গ্লুকোজ থেকে, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেটাই আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখব যে গ্লুকোজ এটিপি থেকে, এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো ট্রাইফসফেট যদি বলি সেখানে 3টা ফসফেট আছে, সেইখান থেকে একটা ফসফেট গ্রহণ করবে। ফসফেট গ্রহণ করলে সেটা এডিপিতে পরিণত হয়ে যাবে, এবং এখানে কি করবে যে ম্যাগনেসিয়াম আয়ন তাকে সাহায্য করবে, এবং এর সাথে হেক্সোকাইনেস
এনজাইমটা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বলি যে এক অণু গ্লুকোজ, আমরা আবার বলতেছি এক অণু গ্লুকোজ যেটা 6 কার্বন বিশিষ্ট, এটি এটিপি থেকে একটা ইনঅর্গানিক ফসফেট গ্রহণ করে এটিপিতে পরিণত হচ্ছে হেক্সোকাইনেস এনজাইমের উপস্থিতিতে, এবং সেটা এক অণু ফসফেট গ্রহণ করার ফলে সেটা গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। এই বিক্রিয়াটা একমুখী, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হওয়াটা একমুখী বিক্রিয়া, আমরা ছবির মধ্যে যদি দেখি। পরবর্তীতে এই গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়, যেখানে একটা এনজাইম নাম হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, এই এনজাইমটা সাহায্য করে, এবং এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া বা দ্বিমুখী বিক্রিয়া। এই ফ্রুক্টোজ 6 ফসফেট পরের ধাপে এসে আবার এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটে পরিণত, এখানেও ম্যাগনেসিয়াম আয়ন সাহায্য করে, এবং এই ধাপে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এনজাইমগুলোর সাথে মিল আছে, কাইনেজ থাকলেই আমরা দেখব কি যে এটা ইনঅর্গানিক ফসফেট গ্রহণ অথবা ত্যাগ এইরকম কাজ করতেছে। তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটে পরিণত হচ্ছে। পরবর্তীতে এই ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট যেটা ভেঙে একদিকে উৎপন্ন করতেছে 3-ফসফোগ্লিসারেলডিহাইড, যেটা 3 কার্বন বিশিষ্ট, আরেক দিকে উৎপন্ন হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, দুইটা জিনিসে পরিণত হচ্ছে, এটাও 3 কার্বন বিশিষ্ট। এটা আবার উভমুখী বিক্রিয়া, যেখানে অ্যালডোলেস এনজাইম সাহায্য করতেছে। তবে যেহেতু 3-ফসফোগ্লিসারেলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট দুইটাই 3 কার্বন বিশিষ্ট, এরা পরস্পরের আইসোমার। একই কার্বন সংখ্যা বিশিষ্ট দুইটা সমগোত্রীয় বা সমানধর্মী যে উপাদানগুলো উৎপন্ন হচ্ছে এরা পরস্পরের আইসোমার, যে কারণে আমরা বলতে পারি, এখান থেকে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা বলতে পারি যে একে অপরে রূপান্তরিত হতে পারে, এবং একে অপরে যখন রূপান্তরিত হয় তখন একটা এনজাইম, তার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম, আইসোমারেজ এনজাইমের সাহায্যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট 3-ফসফোগ্লিসারেলডিহাইডে পরিণত হতে পারে। আবার 3-ফসফোগ্লিসারেলডিহাইড যদি প্রয়োজন হয় তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হতে পারবে। তাহলে আমরা পরের ধাপে চলে যাই, আমরা এক পাশ নিয়ে চিন্তা করব, অর্থাৎ 3-ফসফোগ্লিসারেলডিহাইড কিভাবে পরিবর্তিত হচ্ছে। এই 3-ফসফোগ্লিসারেলডিহাইড আবার এক অণু অজৈব ফসফেট গ্রহণ করার মাধ্যমে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এখানে এটা কিন্তু এটিপি থেকে ইনঅর্গানিক ফসফেট গ্রহণ করে নাই, এটা গ্রহণ করেছে সরি, এখানে আসলে আমি একটু ভুল বলেছি, যে এখানে ইনঅর্গানিক ফসফেট না, একটা হাইড্রোজেন গ্রহণ করবে। হাইড্রোজেন গ্রহণ করবে কে? NADH। NADH এখানে ছবির মধ্যে একটু ভুল আছে, NAD+PI দেয়া আছে, এখানে NADH হবে। NADH একটা হাইড্রোজেন গ্রহণ করার মাধ্যমে কোথা থেকে? এই 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে হাইড্রোজেন গ্রহণ করে নিবে, কার সাহায্যে? ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস, উৎপন্ন হবে NADH+H+। যখন এই 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে একটা হাইড্রোজেন আয়ন সে নিয়ে নিল, তখন সেটা উৎপন্ন হবে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং কোনো একটা অণুর থেকে যখন হাইড্রোজেন আয়ন বের হয়ে যায় সেটা এক ধরনের ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া, এবং ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া সাধারণত ডিহাইড্রোজিনেস এনজাইম করে থাকে। এখানে যে ডিহাইড্রোজিনেস এনজাইম ব্যবহৃত হয়েছে সেটার নাম হচ্ছে ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস, নামের সাথে মিল আছে।
এরপরে এই 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা উৎপন্ন হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে একটা এডিপি এটিপিতে পরিণত হয়ে যায়, অর্থাৎ একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে এর সাথে। এটিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে সেটা এটিপিতে পরিণত হবে। কারণ আমরা 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে যদি 2টা ফসফেট পেয়ে থাকি, এখানকার একটা ফসফেট এডিপির সাথে যুক্ত হয়ে এটিপিতে পরিণত হবে। এবং আমরা আগেই জানি যে ফসফেট যুক্ত করা, মুক্ত করা এগুলোর কাজ হচ্ছে কাইনেস এনজাইম। এখানে যে এনজাইমটা কাজ করেছে সেটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। তাহলে উৎপন্ন হইল কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা উভমুখী বিক্রিয়া। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এক ধরনের মিউটেশন বিক্রিয়া, আমরা এটাকে বলি মিউটেশন। অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল, সেটা এখন 2 নাম্বার কার্বনে চলে আসবে, নাম হয়ে যাবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এখানে যে এনজাইমটা কাজ করেছে তার নাম হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ। পরবর্তীতে এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। এখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে ইনোলেজ। ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড আবার একটা ইনঅর্গানিক ফসফেট হারাবে, যেটা যুক্ত হবে এডিপির সাথে, উৎপন্ন হয়ে যাবে এটিপি। এইখানে যে এনজাইমটা কাজ করতেছে সেটা হচ্ছে কাইনেস, আবার সেই কাইনেস, এটার নাম হবে কি পাইরুভিক অ্যাসিড কাইনেস। তাহলে আমরা সর্বশেষ ধাপে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড কাইনেজের উপস্থিতিতে উৎপন্ন করলো পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড কিন্তু এক অণু। তাহলে আমরা যখন গ্লাইকোলাইসিস শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে, কিন্তু আমাদের এই পর্যায় পর্যন্ত আসলে এক অণু। তাহলে আর এক অণু পাইরুভিক অ্যাসিড কিভাবে উৎপন্ন হবে একটু খেয়াল করি। আমরা মাঝামাঝি জায়গায় 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে ধাপগুলো শুরু করেছি এবং সর্বশেষে এসে এক অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছি। তখন আমরা একটা কথা বলেছিলাম যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আইসোমারেস এনজাইমের সাহায্যে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইডে পরিণত হতো। তো এখন যদি আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আইসোমারেস এনজাইমের সাহায্যে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইডে পরিণত হয়ে যায়, তখন কিন্তু ওই অংশটুকু ওইটুকু আবার ধাপগুলো অতিক্রম করবে, আরেকটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। যেহেতু একই ধরনের ধাপ, এই জন্য আমরা 2বার করে দেখাচ্ছি না, আমরা শুধু মুখে বলে দিচ্ছি যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা আবার আইসোমারেস এনজাইমের উপস্থিতিতে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইডে পরিণত হবে এবং পর্যায়ক্রমিক ধাপগুলো শেষ করে এসে আবার পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে আগে একটা পাইরুভিক অ্যাসিড পেলাম, পরবর্তীতে আবার ধাপগুলো অতিক্রম করে আরেকটা পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, ফলে 2টা পাইরুভিক অ্যাসিড আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখতেছি যে গ্লাইকোলাইসিসের মধ্যে প্রথম ধাপগুলোতে, প্রথম 3টা ধাপের মধ্যে, পরের দিকে প্রথম 3টা ধাপের মধ্যে টোটাল এটিপি ভেঙে এডিপিতে পরিণত হয়েছে 2টা। আবার নিচের দিকে আমরা দেখতেছি যে 2টা জায়গায় এডিপি থেকে এটিপিতে উৎপন্ন হচ্ছে। টোটাল এডিপি থেকে এটিপি উৎপন্ন হচ্ছে 2টা। এবং আবার যদি আমি দ্বিতীয় ধাপের কথা চিন্তা করি, দ্বিতীয় ধাপে যখন হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট ভেঙে আবার পাইরুভিক অ্যাসিড এর দিকে যাবে, তখনও কিন্তু 2টা এটিপি উৎপন্ন হবে। তাহলে টোটাল এটিপি উৎপন্ন হচ্ছে 4টা, আর আগে এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হয়েছিল 2টা। তাহলে আমরা যদি নিট চিন্তা করি যে 2টা এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হয়েছে, আবার এডিপি থেকে এটিপি উৎপন্ন হয়েছে 4টা, তাহলে নিট থাকতেছে কয়টা? 2টা এটিপি। এবং NADH প্লাস H প্লাস উৎপন্ন হয়েছে, আমরা ছবিতে দেখতেছি একটা, কিন্তু আরেকবার যখন ধাপগুলো অতিক্রম হবে তখন আরেকটি NADH প্লাস H প্লাস উৎপন্ন হবে। তাহলে টোটাল NADH প্লাস H প্লাস উৎপন্ন হবে 2টা। তাহলে আমরা দেখতেছি যে আমার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছকে আমরা পাচ্ছি নিট এটিপি 2টা,
NADH প্লাস H প্লাস পাচ্ছি 2টা এবং পাইরুভিক অ্যাসিড পাচ্ছি 2 অণু। তাহলে আমাদের গ্লাইকোলাইসিসের আমরা যে সংখ্যাগুলো দিয়েছিলাম সেখানে যে উপাদানগুলো আমরা পেয়েছিলাম সেই জিনিসগুলো কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে আমরা আজকে এই গ্লাইকোলাইসিসের ধাপগুলো সম্পর্কে জানলাম। এখন একটু গুরুত্বর কথা যদি বলি যে এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপাদন পর্যন্ত এই পথে বেশ কিছু সংখ্যক প্রয়োজনীয় উপাদান কিন্তু এগুলোর উৎপন্ন হয় এবং গ্লাইকোলাইসিসের মধ্যে যে এটিপি বা NADH প্লাস H প্লাস পাওয়া যাচ্ছে সেগুলো মোট শক্তি বা সুপ্ত শক্তি বলি তার 17%, মাত্র 4% তাপ শক্তি হিসেবে বেরিয়ে যায় এবং বাকি মোটামুটি প্রায় 80%-এর মতো সেগুলো পাইরুভিক অ্যাসিডের মধ্যেই জমা থাকে। আমরা আগেই বলেছি গ্লাইকোলাইসিস সকল জীবের জীবকোষে গ্লুকোজ জারণ একটি সাধারণ পর্যায়, কারণ এটা সবাত অবাত সব ক্ষেত্রেই আমরা দেখব। এবং এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এটা পরবর্তীতে ক্রেবস চক্রের সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। এই ধাপে যে NADH প্লাস H প্লাস বা NADH2 যদি বলি এগুলো বিভিন্ন বিপাকীয় কাজে সাহায্য করবে। সবাত শ্বসনের মধ্যে 4 অণু এটিপি উৎপাদিত হয়, আমরা আগেই দেখেছি। 2 অণু খরচ হয়, নিট থাকে 2 অণু। এবং খাদ্য থেকে প্রাপ্ত যে শক্তির প্রথম এবং প্রধান উৎসই হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস শুধু গ্লুকোজ না, আমরা ফ্রুক্টোজ দেখব, গ্যালাক্টোজ দেখব, এগুলো বিপাকেরও প্রথম পথ। আজকে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসে এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।